এডু হেল্পারে সবাইকে আবারও স্বাগতম। আজকে বিবর্তনের সর্বশেষ 6টি প্রমাণ নিয়ে কথা বলবো। এরই মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ হবে। ক্লাস দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই ইউটিউবের কমেন্টস বক্সে প্রশ্নগুলো লিখে দিও। আমি চেষ্টা করব যত দ্রুত তোমাকে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। সবাইকে আবারও স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ নিয়ে কথা বলছিলাম। গত ক্লাসে আমরা অঙ্গসংস্থানিক প্রমাণগুলো পড়েছি। অঙ্গসংস্থানিক প্রমাণ সহ ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, এই দুইটা টপিকস নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছিল। অঙ্গসংস্থানিক প্রমাণের মধ্যে আমরা তুলনামূলক শারীরিক স্থান নিয়ে কথা বলেছি। পরে মেরুদণ্ডী প্রাণীর ব্রেনের সাইজ নিয়ে কথা বলেছি। সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গ নিয়ে কথা বলেছি। আমরা নিষ্ক্রিয় অঙ্গ নিয়ে কথা বলেছি। আজকে আমরা ভ্রূণতত্ত্ব প্রমাণ নিয়েও কথা বলেছি এবং আজকে আমরা এমন একটি প্রমাণ যেটা মূলত প্রাগৈতিহাসিক যুগের যে কোনো একটি বিলুপ্ত জীবের দেহ অবয়স হতে পারে, তার একটা হাড় হতে পারে, তার একটা ডানা হতে পারে, তার একটা ডিমের খোসা হতে পারে, পায়ের ছাপ হতে পারে, যে কোনো কিছু যেটা বিলুপ্ত হয়ে গেছে এমন একটি জীবের অংশ। এগুলো সাধারণত বিভিন্ন শিলা স্তরে বিদ্যমান থাকে। সেখান থেকে ওগুলোকে খুঁজে বের করে নিয়ে এসে দেন ওগুলোকে পরিষ্কার করে সেটা ওই বিবর্তনবাদে যারা বিশ্বাস করে বা যারা গবেষণা করে তারা ওই জায়গাগুলোতে কাজ করে। এখন তো আধুনিকভাবে এগুলো তেজস্ক্রিয়তার মাধ্যমেও প্রমাণ করা হচ্ছে, কার্বন ডেটিংও করা হচ্ছে। ঘোড়ার ক্ষেত্রে একটা বলা আছে জীবাশ্ম ঘটিত প্রমাণের এতে তোমরা দেখতে পাচ্ছ ইওহিপ্পাস থেকে শুরু করে একবারে প্লেসিহিপ্পাস পর্যন্ত ঘোড়ারা আস্তে আস্তে তাদের সাইজগুলো বড় হয়েছে। ঘোড়া অনেক ছোট সাইজের ছিল, কিন্তু বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে তারা বড় হয়েছে এবং এই বড়টা এখন কিন্তু স্থায়ী। অর্থাৎ প্লেসিহিপ্পাসের যে বাচ্চা হবে সে জন্মসূত্রেই এই প্লেসিহিপ্পাসের মতো হবে এবং এখান থেকে এখন আধুনিক যে ঘোড়া বলা হচ্ছে ইকুয়াস, তার উৎপত্তি ঘটেছে। তাহলে বিবর্তন কিন্তু ঘোড়াদের মাঝে হয়েছে। পায়ের গঠনের পরিবর্তন হয়েছে, এদের ঘাড়ের গঠন এবং লেজের গঠন, বিভিন্ন জায়গায় এই ছোট ছোট পরিবর্তনগুলো হয়েছে। যদিও অনেক বিজ্ঞানী বলে যে ঘোড়ার এই বিবর্তনটা মূলত সিলেকশন ব্রিডিংয়ের ফলে হয়েছে। যদিও সিলেকশন ব্রিডিংয়ের ফলে যদিও এটা হয়ে থাকতে পারে, কিন্তু সেখানে বিবর্তন একটা ভালো ভূমিকা পালন করেছে বা বিবর্তনে এখানে একটা ভালো ভূমিকা আছে বলে বিজ্ঞানীরা জীবাশ্ম ঘটিত প্রমাণ বা ভূতত্ত্বীয় প্রমাণের ক্ষেত্রে এই উদাহরণটা ব্যাখ্যা তারা করেছে। এমসিকিউর জন্য আমরা এটা প্রিপারেশন নিব। পরে যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে সংযোগকারী প্রাণীগুলো, কিছু কানেক্টিং বা লিঙ্কিং স্পিসিস আছে। তারা হচ্ছে মূলত দুইটা ক্লাস বা দুইটা শ্রেণীর মাঝে বন্ধুত্ব তৈরি করেছে। যেমন এখানে ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ আর্কিওপটেরিক্সের ছবি দেখতে পাচ্ছ। এটা এমন একটি প্রাণী যেটা পাখিও না, সরীসৃপও না, এটা জীবাশ্ম পাওয়া গেছে। সেটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই প্রাণীটার রেপটাইল শ্রেণীরও কিছু বৈশিষ্ট্য আছে, এভিস শ্রেণীরও কিছু বৈশিষ্ট্য আছে। তো বিজ্ঞানীদের ধারণা যে যখন রেপটাইলস থেকে এভিস শ্রেণীর উৎপত্তি ঘটছে, পাখি তৈরি হচ্ছে, সরীসৃপরা পাখির যে বৈশিষ্ট্যগুলো এখন বর্তমানে দেখি ওই বৈশিষ্ট্যগুলো যখন লাভ করছে, তার মধ্যবর্তী একটা প্রাণী হচ্ছে এই আর্কিওপটেরিক্স। এই জন্য এদেরকে বলা হয় লিঙ্কিং স্পিসিস এবং পাখিকে বলা হয় বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস। ওকে, দেখো এই প্রাণীটার কি কি সরীসৃপের বৈশিষ্ট্য আছে। এটার শুষ্ক আঁশযুক্ত কিন্তু দেহটা, ঠিক আছে, এবং দেহ কঙ্কাল পুরু এবং ভারী হাড় দিয়ে কিন্তু তৈরি, এবং ডানার অগ্রভাগে নখর এবং চোয়ালে কিন্তু এদের দাঁত আছে। এগুলো কিন্তু ওই যে সরীসৃপের বৈশিষ্ট্যতে মিলে যায়। হ্যাঁ, আবার তুমি যদি অন্যভাবে চিন্তা করো তাহলে দেখবা যে এটা আবার পাখির সাথে মিলে যাচ্ছে। পাখির মতো এর লেজ বা ডানাযুক্ত পালক আছে, যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ। দেহে হাড়ের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু অনেকটা পাখির মতো। ঠোঁটটা কিন্তু কিছুটা হলেও চঞ্চুতের পরিবর্তিত হয়েছে। এইগুলো দিয়ে আমরা বলতে পারি এটা আবার পাখিও, ঠিক আছে। তাহলে দুইটা ক্লাসের বৈশিষ্ট্যকে সে ধারণ করছে, এই জন্য এটাকে লিঙ্কিং স্পিসিস বলা হচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট একটা নোট। হ্যাঁ, এটা কিন্তু বিবর্তনবাদদের জন্য, বিবর্তনবাদে যারা বিশ্বাস করে তাদের জন্য বা বিবর্তন নিয়ে যারা গবেষণা করে তাদের জন্য একটি খুব বড় প্রমাণ
যে বিবর্তন কিভাবে হয়েছে সেটা প্রমাণ করার জন্য। এরকম অনেক প্রমাণ আছে, তার মধ্যে একটা তোমার সিলেবাসে উল্লেখ করা হয়েছে লিঙ্কিং স্পিসিস বা কানেক্টিং লিঙ্ক হিসাবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। আবার পড়লে তুমি হাক্সলের এই মতবাদটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবা। পরেরটায় আসা যাক, জীবন্ত জীবাশ্ম, যেটাকে আমরা ইংলিশে বলি লিভিং ফসিল। এটা তুমি বোটানিতে পড়েছো, সাইকাসের ওই জায়গাটায় সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তুমি অলরেডি জানো এই টার্মটা, যে এমন কিছু প্রজাতি পৃথিবীতে বর্তমানে যারা টিকে আছে, কিন্তু তাদের সদস্য সংখ্যা একসময় হয়তো বা পৃথিবীতে অনেক বেশি ছিল, বাট তারা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ওই যে পূর্বপুরুষ তাদের বৈশিষ্ট্যগুলো ধারণ করছে এখন কিছু জীবিত প্রজাতি। তারা যেহেতু জীবিত, এই জন্য এদেরকে বলা হচ্ছে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। এই লিমুলাস এর একটা উদাহরণ, খুবই ভালো একটা উদাহরণ। এছাড়া দেখো এই লাটিমারিয়া, এই প্রাণীটার কথা বলা হচ্ছে। প্লাটিপাস এর কথা বলা হচ্ছে, অস্ট্রেলিয়ান রিজনে পাওয়া যায়। এরা কিন্তু লিভিং ফসিলের একটি জলজ্যান্ত উদাহরণ। যেমন প্লাটিপাস, যেটাকে তুমি দেখছো সর্বশেষ ছবি, এরা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও কিন্তু এখন ডিম পাড়ে। তার মানে খুব আদি স্তন্যপায়ী প্রাণী, যেটা এখন জীবভৌগোলিক অঞ্চল অস্ট্রেলিয়ান রিজনে পাওয়া যায়। ঠিক আছে, এদের কিন্তু স্তন্যপায়ী প্রাণীর সাথে সকল বৈশিষ্ট্য মিলে যায়, কিন্তু এরা জরায়ুজ না, এরা এখন পর্যন্ত ডিম পাড়ে। হ্যাঁ, এটা একটা খুব আদি ধরনের স্তন্যপায়ী প্রাণী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর লাটিমারিয়া এবং লিমুলাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এরা খুব আদি ধরনের মাছ বা আদি ধরনের আর্থ্রোপোডার উদাহরণ। আর্থ্রোপোডা যখন প্রথম দিকে তৈরি হচ্ছিল, তাদের সেই ক্ষয়প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো এদের দেহে আছে, মাছের ক্ষয়প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো আছে, স্তন্যপায়ী প্রাণীর আদি বৈশিষ্ট্যগুলো এরা ধারণ করছে। এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, ওই যে তাদের বৈশিষ্ট্যগুলোকে এখন ক্যারি করছে। আমরা ক্যাঙ্গারুকেও কিন্তু বলতে পারি, ক্যাঙ্গারু স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও সে কিন্তু অপসাম থলি বহন করে, সে পূর্ণাঙ্গ বাচ্চা প্রসব করে না, এবং সে অপসাম থলির মধ্যে অপরিণত বাচ্চাকে রেখে দেয়, এবং অপরিণত বাচ্চা দুধ খেয়ে খেয়ে বড় হলে তখন অপসাম থেকে বের হয়ে এসে সে স্বাধীন জীবনযাপন শুরু করে। হ্যাঁ, সুতরাং তুমি ওটাকেও ইচ্ছা করলে মেনশন করো, জীবন্ত জীবাশ্মটা। একটা টপিক, শ্রেণীবিন্যাসগত প্রমাণটা অহরহ আমরা পেয়ে থাকি বা এটা সম্পর্কে আমরা জানি। তোমাকে যদি এটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যারেঞ্জমেন্টটা এরকম হচ্ছে, প্রথমে হচ্ছে ফাইলাম, তারপরে হচ্ছে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে জেনাস, আর সর্বশেষ তো থাকে হচ্ছে স্পিসিস, তাই না? ব্যাপারটা হচ্ছে এইরকম হয়, সবার মাথার উপরে থাকে কে? কিংডম। তাহলে যখন আমরা এইভাবে সাজাচ্ছি ধাপে, তাহলে একটা কিংডমের আন্ডারে অনেকগুলো ফাইলাম থাকছে পি, একটা ফাইলামের আন্ডারে অনেকগুলো ক্লাস থাকছে, একটা ক্লাসের আন্ডারে অনেকগুলো অর্ডার, একটা অর্ডারের আন্ডারে অনেকগুলো ফ্যামিলি। তাহলে এইভাবে যখন আমরা সাজাচ্ছি, তাহলে আমরা পৃথিবীর সকল প্রাণী অ্যানিমেলিয়ার আন্ডারে। তারপরে আস্তে আস্তে যত আমরা প্রজাতির দিকে আগাচ্ছি, নিচের দিকে আগাচ্ছি, তত আমরা একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু বাট আমরা কিন্তু একই গ্রুপ, একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছি। এই জন্য তো আমরা অ্যানিমেলিয়া, এই জন্য তো হয়তো বা আমাদের ফাইলামটা একই, এই জন্য হয়তো বা আমাদের ক্লাসটা একই, অর্ডারটা একই, কিন্তু যত নিচের দিকে আগাচ্ছি তখন আমরা আস্তে 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 পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এটাও কিন্তু বিবর্তনের একটা শক্তিশালী হাতিয়ার, বিবর্তনের একটা শক্তিশালী প্রমাণ হিসাবে এটাকে আমরা চালাতে পারি। আশা করছি বুঝতে পেরেছ। সুতরাং প্রথম অধ্যায়ের সাথে এটা সম্পর্কিত। আমরা প্রথম অধ্যায়ে যখন শ্রেণীবিন্যাস এবং বৈচিত্র্যতা নিয়ে পড়েছিলাম, সেখানে আমরা এই ট্যাক্সাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং বিবর্তনের এই অংশটাও সেখানে কিছুটা আলোচনা করা হয়েছে। তোমার যদি কোনো কনফিউশন থাকে, ফাইলাম, ক্লাস, অর্ডার কী জিনিস যদি না বোঝো, শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে, তাহলে তুমি ইউটিউবের 1 নম্বর অধ্যায়টা যেখানে আলোচনা করা আছে, প্লেলিস্টে গেলেই তুমি দেখবা যে সেখানে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করা আছে। এডু হেল্পার বাংলা লিখে সার্চ দিলেই তুমি চ্যানেল পেয়ে যাবা। আর তুমি তো এই চ্যানেলে দেখছো, যেহেতু প্লেলিস্টে গিয়ে তুমি ওই ভিডিওগুলো দেখে ফেলতে পারো, সেটা তোমাকে হেল্প করবে পরবর্তী লেকচারগুলো আরও ভালো মতো বুঝতে। পরের প্রমাণটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি, সেটা তুমি দেখতেই পাচ্ছ, পর্দায় শো করা হচ্ছে শারীরবৃত্তীয় প্রমাণ বা জীব রসায়ন ঘটিত প্রমাণ। এটা খুব সিম্পল, তুমি দেখো একবারে হাইড্রা থেকে শুরু করে আমরা সেই নিডেরিয়া হাইড্রা পর্যন্ত পড়ে ফেলেছি, ঘাস ফড়িং পড়ে ফেলেছি,
হয়তোবা আমরা পরবর্তীতে হিউম্যান বডির পরিপাক পড়বো, অলরেডি ক্লাস চলছে ওইটা নিয়ে, আমি যতদূর ডিসকাশন করে আমরা সিলেক্ট করেছি ওইটা পরবর্তীতে আশিস স্যারের নেওয়ার কথা নিচ্ছে, উনি ক্লাস আপলোড দিয়েছে, ওনার সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে। তাহলে তুমি ওখানেও দেখবা হাইডার ক্ষেত্রে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট পরিপাককারী যে এনজাইমগুলো পাওয়া যাচ্ছে, প্রোটিয়েজ, লাইপেজ, অ্যামাইলেজ অথবা ট্রিপসিন, ওই একই ধরনের এনজাইম তুমি হয়তো বা পাচ্ছ ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে, সেই একই ধরনের এনজাইম পাচ্ছ তুমি পাখির ক্ষেত্রে, সেই একই ধরনের এনজাইম পাচ্ছ স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে। পরিপাকের পদ্ধতিও কিন্তু একই রকম। রক্ত সংবহনতন্ত্র কিছুটা অউন্নত বা উন্নত হলেও হৃৎপিণ্ডের গঠন মোটামুটি একই, হৃৎপিণ্ডের কাজ কিন্তু মোটামুটি একই। ধমনী, শিরা অথবা কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে হিমোসিল পাচ্ছি, অথবা কৌশিক জালিকা সবার ক্ষেত্রে বিদ্যমান। তার মানে কি? তার মানে হচ্ছে এখানেও আমরা শারীরবৃত্তীয় এবং জীব রসায়ন ঘটিত প্রমাণ পাচ্ছি। আমাদের দেহে যে বায়োলজিক্যাল প্রসেসগুলো হয়, পরিপাকের জন্য এনজাইমের উপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, হরমোন যে পদ্ধতিতে কাজ করে, আমাদের যে পদ্ধতিতে রেচন সম্পন্ন হয়, এগুলো কিন্তু অন্যান্য প্রাণীর দেহেও একইভাবে হয়। হয়তো বা কারোর ক্ষেত্রে একটু বৈচিত্র্যতা দেখা দেয়, কিছুটা উন্নত কিছুটা অউন্নত, আমরা এইভাবে তুলনা করতে পারি, কিন্তু বেসিক প্রসিডিউর কিন্তু এক। অঙ্গগুলোর প্রাইমারি কাজ বা মুখ্য কাজগুলো এইভাবেও বলতে পারো যে প্রধান কাজ কিন্তু একই। সুতরাং এইটা আমরা বলতেই পারি যে শারীরবৃত্তীয় এবং জীব রসায়ন ঘটিত প্রমাণ, যেটা বিবর্তনকে আরও শক্তিশালী করেছে, বিবর্তনকে যুক্তি সহকারে উপস্থাপন করতে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরেরটা যদি আমরা বলি কোষতাত্ত্বিক প্রমাণ, খুব ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। কোষতাত্ত্বিক প্রমাণও খুব গুরুত্বপূর্ণ। দেখো কোষের গঠন কিন্তু একই রকম। আমরা যখন হাইডার কোষ পড়েছি, নিডোসাইট বা ইন্টারস্টিশিয়াল কোষ, জনন কোষ, অন্যান্য কোষগুলোর ভিতরেও যে গঠন থাকে, বা উন্নত প্রাণীর কোষের মধ্যে যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, একই রকম সেম। এবং কোষগুলোর বিভাজন, মাইটোসিস, জনন কোষ তৈরি হচ্ছে মিওসিসের ফলে, এবং এই কোষগুলোর বিভাজনের ফলে তাদের কাজের বিশাল মিল আছে। তাহলে এই প্রমাণটাকে আমরা এই কোষতাত্ত্বিক প্রমাণ হিসাবে আলোচনা করতে পারি, যেটা বিবর্তনকে কিন্তু আরও শক্তিশালী করছে। আশা করছি এটাও তুমি বুঝতে পেরেছ। পরবর্তীতে যেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি সেটা হচ্ছে জিনতাত্ত্বিক প্রমাণ। জিনতাত্ত্বিক প্রমাণও খুব গুরুত্বপূর্ণ। তুমি দেখো যে আমাদের শরীরে যে জেনেটিক্যাল স্ট্রাকচার আছে, জিনগত গড়ন বা জেনেটিক কোড, তোমাকে বোটানির প্রথম অধ্যায়ে পড়ানো হয়েছে। একই ধরনের জেনেটিক কোড কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেও আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এটাকে মার্চ করা যায়। আমাদের দেহে যে জেনেটিক সিকোয়েন্স আছে, ট্রিপলেট কোডনের যে সিকোয়েন্সগুলো যে অ্যামিনো অ্যাসিড তৈরি নির্দেশ দান করে, অন্যান্য জীবের ক্ষেত্রেও কিন্তু তাই একই রকম নির্দেশ দান করে। এবং এটা খুব ইম্পর্টেন্ট নোট যে এই জিনতাত্ত্বিক বিন্যাসটা বংশগতীয় মাধ্যমে সঞ্চারিত হচ্ছে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সঞ্চারিত হচ্ছে। তাহলে এই সঞ্চারণজনিত কারণেই কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে বলে একজন আরেকজন থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, অঙ্গের গঠন অথবা সেটা হতে পারে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটার ক্ষেত্রে। তাহলে এটা একটা জিনতাত্ত্বিক প্রমাণ হিসাবে বা জেনেটিক্যাল এভিডেন্স হিসাবে আমরা বর্ণনা করতেই পারি। পরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতিগত প্রমাণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা জানি যে জীব ভৌগোলিক অঞ্চল আছে অনেকগুলো, তার মধ্যে 6টা অঞ্চল গুরুত্বপূর্ণ। এটা যদিও তোমার আগে সিলেবাসে ডিটেল আলোচনা করা ছিল, এখনকার সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু অ্যাডমিশনে কোশ্চিন আসে বলে আমি তোমাদেরকে এটা নিয়ে কথা বলবো বা পড়াবো। ক্লাস 11-এ বা ফার্স্ট ইয়ারে এটা নিয়ে কিছুটা পড়ানো হয়েছে, অধ্যায় 12-তে তুমি সেখান থেকে দেখে নিতে পারো, বোটানির 12 অধ্যায়ের বইটা বের করে দেখে নিতে পারো। 6টা জীবভৌগোলিক অঞ্চল ছিল, নিয়ার্টিক, নিওট্রপিক্যাল, ইথিওপিয়ান, ওরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান এবং প্যালিয়ার্টিক, এই 6টা জীবভৌগোলিক অঞ্চল। তো ভৌগোলিক অঞ্চলে যে বিভিন্ন প্রাণীর বিস্তৃতি আছে তার মাঝে কিন্তু একটা মিল লক্ষ্য করা যায়। যেমন দেখো অস্ট্রেলিয়ান রিজিয়নে আমরা মার্সুপিয়ালের কথা বলতে পারি, ওই যে ক্যাঙ্গারুর কথা বলতে পারি। সেখানে কম্পিটিশন খুব কম ছিল, স্তন্যপায়ী প্রাণীর ডিম কেউ খেয়ে নিত না, কেউ ডিস্টার্ব করতো না। এই জন্য স্তন্যপায়ী প্রাণীগুলো, আদি ধরনের স্তন্যপায়ী প্রাণীগুলো নিজেকে পরিবর্তন করেনি, তারা ওই অবস্থায় থেকে গেছে। এবং ওই রিজিয়নের সাথে, অস্ট্রেলিয়ান রিজিয়নের সাথে অন্যান্য জীবভৌগোলিক অঞ্চলের সংযোগ ছিল না, সমুদ্র দ্বারা পরস্পর বিচ্ছিন্ন ছিল। ঠিক আছে, টেকটনিক প্লেটগুলো সরে গেছে, মহাদেশীয় সঞ্চারণ বা কন্টিনেন্টাল ড্রিপজনিত কারণে এই পার্থক্যটা তৈরি হয়েছে। তাহলে ওই অঞ্চলের প্রাণীগুলো ওইটা ফিল করেনি যে তাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে, তারা ওই অবস্থায় রয়ে গেছে। তাহলে এটাকে আমরা ভৌগোলিক বিস্তৃতির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি।
এর মধ্যে কিন্তু তুমি ওই প্লাটিপাস হংসচঞ্চুর কথাও বলে দিতে পারো, হ্যাঁ, যেটা তুমি ভৌগোলিক বিস্তৃতির প্রমাণ হিসাবে ইচ্ছা করলে আলোচনা করতে পারো। তাহলে আমরা দেখো আজকের ক্লাসে আমরা 8টা পয়েন্ট নিয়েই কথা বলে ফেলেছি, 8টা পয়েন্ট নিয়েই তোমাকে ডিটেল শেখানোর চেষ্টা করেছি। এই 8টা পয়েন্টকে তুমি শিরোনামগুলোকে বেসিক্যালি পরীক্ষায় লেখার সময় কোনোভাবেই চেঞ্জ করবা না বা করা যাবে না। শিরোনামগুলো ঠিক রেখে ভিতরের ব্যাখ্যাটা তুমি তোমার মতো করে লিখো। তুমি একটা বই পড়লে এই ব্যাখ্যাগুলো দিতে পারবা না, ভুলে যাবা, বইয়ের মতো করে এটা মুখস্থ করাও সম্ভব না। সুতরাং তুমি এটা পড়ে ফেলে তোমাকে নিজের মতো করে এটা নোট করতে হবে, নিজের মতো করে চিন্তা করতে হবে যে এটাকে আমি অ্যান্সার কীভাবে লিখবো পরীক্ষায় আসলে। আর তোমার প্রথমে মাথায় আসছে যে স্যার 8টা পয়েন্টই কি কোশ্চিনে আসে না কীভাবে আসে? আসলে যেটা তুমি কোশ্চিন রিভিউ করলে দেখবা বিবর্তন থেকে বোর্ডগুলোতে কোশ্চেন কমই হয়। ভ্রূণতত্ত্বীয় প্রমাণটা ভালো করে পড়ো, অঙ্গসংস্থানিক প্রমাণটা ভালো করে পড়ো। একই সাথে এই বাকি যেগুলো আছে সেগুলো একটু জেনে রেখো, এমসিকিউ, জ্ঞান, অনুধাবন এই জায়গাগুলোতে অ্যান্সার করার জন্য। আমি তোমাকে বলার সময় ডিটেল বলেছি যাতে তুমি বিশ্লেষণ করতে পারো, উচ্চতর দক্ষতা লেভেল পর্যন্ত, প্রয়োগ লেভেল পর্যন্ত যাতে তুমি যেতে পারো। এই জন্য আমি 2টা ক্লাসে এইটাকে ডিটেল আলোচনা করার চেষ্টা করেছি, যাতে তোমার এই জায়গাগুলোতে আগ্রহ আরও জন্মায়, তুমি আরও যাতে পড়তে উৎসাহী হও। তুমি গাজী আজমল, ডক্টর আব্দুল আলিম বা মিজানুর রহমান স্যারের বইটা দেখতে পারো বা নিজামুদ্দিন স্যারের বইটা দেখতে পারো। এই বইগুলোতে বিবর্তনকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও তোমাদের বলে রাখা জরুরি, আমাদের কলেজ লাইব্রেরি কিন্তু খোলা আছে। যারা কলেজের আশেপাশে আছো, যদি মনে করো যে নিরাপদ দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রেখে কলেজে যাওয়া সম্ভব, কলেজে গিয়ে তোমরা বইগুলো নিয়ে নোট ডাউন করতে পারো। এছাড়াও যদি তোমার মনে হয় যে কোনো রেফারেন্স লিঙ্ক লাগবে, আরও কোনো ডিটেল অনলাইন কোনো লিঙ্ক লাগবে, আমাকে তুমি কমেন্টসে জানাও, তোমার আগ্রহকে প্রকাশ করো, ইমেল দাও। আমি চেষ্টা করব যে তোমাকে যতটুকু তথ্য সরবরাহ করা যায়। সুতরাং তোমার এই আগ্রহটা খুবই জরুরি এই অংশটা শেখার জন্য। তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বিবর্তনকে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি জেনেটিক্স নিয়ে আলোচনা করব, যদিও জেনেটিক্সটা প্রথম অংশ ছিল এই অধ্যায়ের, বাট আমরা ওইটা শেষেই শুরু করছি। আশা করছি আমরা পরবর্তী 2টা বা 3টা ক্লাসে জেনেটিক্সের অংশগুলো খুব সুন্দরভাবে আলোচনা করতে পারবো এবং তোমাকে বোঝাতে সক্ষম হব। জেনেটিক্সের ক্লাসের একটা ধারাবাহিকতা থাকে, সব ক্লাসেরই ধারাবাহিকতা থাকে, কিন্তু জেনেটিক্স যেহেতু ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার, এই রিলেশনগুলো বোঝার জন্য বা একটা ক্লাসের সাথে একটা ক্লাসের সম্পর্ক অনেক বেশি, এজন্য ক্লাসগুলো মিস করবে না এবং আমরা পরবর্তীতে ক্লাসগুলো খুব সুন্দরভাবে শেষ করতে পারবো এবং তোমার কোশ্চেন পাবো, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।